দায়ী হবেন আপনারা, যারা ঢাকায় থেকেও এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন না। তাই প্রত্যেকটা মানুষেরই বিবেক আছে, আর বিবেকই নাকি মানুষের সবচেয়ে বড় আদালত। আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন যে আপনার এই সমাবেশে যাওয়া উচিত কিনা। হ্যাঁ, যদি আপনার ডিউটি থাকে সেটা ভিন্ন কথা, আপনার অফিস থাকে ভিন্ন কথা, একদম ইমার্জেন্সি কাজ থাকে আমি পরে লাইভে যুক্ত করছি, আগে এক এক করে নেই, সবাইকে একসাথে নিলে শব্দ হয়। সবাইকে নিব, আমরা একটু কথা বলে এরপর আপনাকে নিব, লাইভে থাকেন। আর আমার গাড়ি চালক ভাইদের প্রতি, আমাদের সরকারি গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে আমার গাড়ি চালকদের প্রতি অনুরোধ, আপনারা সবাই যে যেখান থেকে আসেন, উপজেলা থেকে আসেন আর জেলা থেকে আসেন, বিভাগ থেকে আসেন আর ঢাকা মহানগরের যে কোনো জায়গা থেকে আসেন, আপনারা সবাই আল্লাহর রাস্তে পরিবহন পুলের গেটে চলে আসবেন সকাল 8টার মধ্যে। আমরা গত 5ই ডিসেম্বর যেভাবে পরিবহন পুল থেকে আমরা সকল গাড়ি চালকেরা একটি র্যালির মাধ্যমে সমাবেশ স্থলে যোগ দিয়েছিলাম, এবারও আমরা ঠিক সেভাবেই পরিবহন পুলের গেট থেকে আমরা একটি র্যালি করে আমরা সমাবেশ স্থলে যোগ দেব। আমাদের পরিবহন পুলে গেটে আসার নির্ধারিত সময় হচ্ছে সকাল 8টা। আমরা সেখান থেকে 9টার সময় আমরা জাতীয় শহীদ মিনারে অংশগ্রহণ করব। তাই যারা গাড়ি চালক আছেন তারা অবশ্যই পরিবহন পুলে আসবেন, আর যারা অন্যান্য পেশায় আছেন তারা তাদের সংগঠনের সাথে যোগাযোগ করে, সংগঠন যেভাবে বলে। কিন্তু কথা হলো যে কেউ ঘরে বসে থাকবেন না, কেউ অবহেলা করবেন না, এখন আর কোনো সময় নেই। অফিস আছেই খোলা মাত্র আর 2-3টা দিন। এই কালকে যদি আমরা কিছু করতে না পারি, মিনিমাম 5 লক্ষ লোক আমরা শহীদ মিনারে জড়ো হইতে না পারি, তাহলে আমাদের আর পে স্কেল দরকার পাওয়া লাগবে না আগামী 5-10 বছরেও। যে পে স্কেল 2020 সালে পাওয়ার কথা, আজকে 25 সাল হয়ে গেছে, আমাদেরকে রাস্তায় নামতে হইতেছে। অথচ এই পে স্কেল আমাদের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার। কিন্তু যারা দেবে তাদের এখন কি বলবো, আমি আর এই ব্যাপারে কিছু বললাম না। তো আজকে এটা খুবই দুঃখজনক যে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, 2015 সাল থেকে আমাদের বেতন বাড়তেছে না, যেখানে সাংবিধানিক ভাবে বাংলাদেশে 5 বছর অন্তর অন্তর একটি পে স্কেল দেওয়ার কথা, সেই জায়গায় 10 বছর পার হয়ে যাওয়ার পরেও আজকে প্রজাতন্ত্রের কর্মচারীরা রাস্তায় নামতে হইতেছে। এটা কি আমার দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে বহির্বিশ্বে? এটা আমাদের দেশের যারা নীতি নির্ধারক তারা এইভাবে কখনো চিন্তা করছে কিনা সেটা আমার জানা নাই। তো আপনাদের সকলের কাছে হাত জোর করে মিনতি করছি, আপনারা যারা ঢাকা শহরে আছেন, অবস্থান করছেন, ঢাকা শহরে ফ্যামিলি নিয়ে থাকেন, বিশেষ করে আপনারা সকলে আগামীকাল সকাল 9টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে আসবেন। একটা লোক যদি ঠাকুরগাঁ থেকে আসতে পারে, কক্সবাজার থেকে আসতে পারে, সিলেট থেকে আসতে পারে, লালমনিরহাট থেকে আসতে পারে, ভাই আপনি ঢাকায় থেকে কেন আসতে পারবেন না? আপনার কি বিবেক বলতে কিছু নাই? আপনার বিবেক কিচ্ছু বলে না? পে স্কেল আপনার দরকার নাই? যা হোক, হয়তো অন্য কেউ, হয়তো মালিক ভাইয়ের সাথে লাইনে আছে। আমি ইসাক ভাই লাইভে যুক্ত হয়েছিল, ওনার লাইনটা কেটে গেছে। ইসাক ভাই আপনি আবার একটু রিকোয়েস্ট দেন। আনোয়ার ভাই, একটা বিষয় হচ্ছে যে এতটা বছর আমরা, এতদিন আমরা আন্দোলন করছি, আমরা ঢাকায় উপস্থিত যারা তাদের কিন্তু কখনো রেসপন্স পাই নাই, সাড়া পাই নাই। আজকে তাদেরকে আসলে বলে কোনো লাভ নাই, কারণ যার মধ্যে বিবেক আছে, যার মধ্যে মনুষ্যত্ব আছে, তাদেরকে আগামীকালের কর্মসূচিতে আসতে বলতে হবে না আশা করি। যারা বেঈমান, মুনাফেক, মির্জাফর, স্বার্থপর, তাদেরকে আপনি হাজারোবার বললেও তারা কর্মসূচিতে আসবে না। যাদের মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব আছে, যাদের প্রয়োজন আছে, ঢাকা শহরে যারা অবস্থান করছে তারা চাইলে পরিবারের সবাইকে নিয়ে এই কর্মসূচিতে যোগ দিতে পারবে। কারণ ঢাকার বাইরে থেকে একটা মানুষ যদি পরিবার নিয়ে আসে তাহলে কত টাকা ভাড়া লাগবে। তাহলে আমরা যেখানে জানি
যে একজন মানুষ বেতন দিয়ে 15 দিন চলতে পারে না, তাহলে সেই মানুষটা যদি ঢাকায় আসে, ধরেন চট্টগ্রাম থেকে, রাজশাহী থেকে, যশোর থেকে, খুলনা থেকে, বরিশাল, পটুয়াখালী থেকে একটা মানুষ যদি আসে খুলনা থেকে, তাহলে তার কমপক্ষে 3000 টাকা আসা যাওয়ার যাতায়াত ভাড়ায় খরচ হবে। তারপরে তার থাকা খাওয়া এটা সেটা অনেক প্রায় 5000 টাকার উপরে এক একটা মানুষের খরচ হবে। আর ঢাকার ভিতরে থাকলে আপনি আন্দোলনে থেকে আপনি ঘরে গিয়ে খাবার খেয়ে আবার আন্দোলনে যোগ দিতে পারবেন। তাই সেই ক্ষেত্রে আপনারা যদি সহযোগিতা না করেন, তাহলে এখানে আসলে বলে কাউকে কিছুই করানো যাবে না। কাউকে বলে আসলে কোনো কিছুই করানো যাবে না যদি তার মধ্যে মনুষ্যত্ব না। আমরা শুধু এখন কাউকে সবাইকে এতটুকুই বলবো, আপনারা আপনাদের মধ্যে যদি মনুষ্যত্ব থাকে তাহলে আপনারা আগামীকালের কর্মসূচিতে যোগ দিন। আমরা শান্তিপূর্ণভাবে, অবশ্যই শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মসূচি সফল করতে হবে। এই কর্মসূচি সফল করার জন্য আপনারা সবাই আমাদের সাথে, আপনারা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে তাদেরকেও সহযোগিতা করুন, তারাও আমাদেরকে সহযোগিতা করবে। কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের বিরুদ্ধে যাবে না, আমাদেরকে সেইভাবে বাধা দিবে না। যতটুকু আমাদের সীমা আছে ততটুকু আমাদেরকে যেতে দিবে, যতটুকু সীমা নাই সে সীমা অতিক্রম করে আপনারা কেউ যাওয়ার চেষ্টা করবেন না। যেখানে আপনাকে আটকাবে আপনি সেখানেই থেমে যাবেন। ধাক্কাধাক্কি করে দস্তাদস্তি করে আমাকে ওপারে যেতে হবে না, ওপারে এভাবে কেউ করবেন না। আমি আগে একটা কথা আপনাদেরকে বলেছি, পুলিশ বাহিনী যদি আপনাকে একটা চট দেয়, আপনাকে যদি একটা থাপ্পড় দেয়, আপনাকে যদি একটা বাড়ি মারে, আপনি সেটা খেয়ে সহ্য করবেন, পাল্টা আঘাত কেউ করবেন না। যদি আপনি সেটা সহ্য করতে না পারেন, আপনি যদি সেটাকে পাল্টা আঘাত হিসেবে দিতে চান, তাহলে সেই লোককে আমাদের এই সমাবেশে আসার দরকার। কারণ আপনার কারণে আরো হাজার হাজার মানুষ ভুক্তভোগী হবে, সাফার হবে, সেটা আমরা হতে দিব না, সেটা আমরা চাই না। এই বিষয়টা সবাই গুরুত্ব সহকারে দেখবে। ঠিক বলছি আনোয়ার ভাই? অবশ্যই অবশ্যই। আর একটা জিনিস মালেক ভাই, আমি আর একটু অনুরোধ করতে চাই, যারা এই যে পুলিশ বাহিনীতে আছেন ওনাদের ডিউটি কিন্তু প্রতিদিন থাকে না, যেটা আমি জানি। তো যাদের আগামীকালকে ডিউটি থাকবে না তারা তো সিভিল পোশাক পরে আমাদের সাথে যোগদান করতেই পারেন যদি ইচ্ছা থাকে। অনেকেই করবে, আসল হচ্ছে মনের ইচ্ছা। তাই আমি অনেকেই করবে আনোয়ার ভাই, এটা আপনি নিশ্চিত থাকেন, অনেকেই করবে। যারা ফ্রি থাকবে তারা অবশ্যই করবে ইনশাআল্লাহ। জি জি, আমরা চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা থাকবেন আপনারা আপনাদের সর্বোচ্চটা দিয়ে আমাদেরকে সহায়তা করবেন। আরেকটা ব্যাপার মালিক ভাই, আমাদেরকে সহায়তা করবেন। কালকের মিটিং এ হয়তো আপনি ছিলেন, আজকে লাইভেও শুরু থেকে আমি আপনার সাথে ছিলাম না, আপনি বলছেন কিনা যে আমাদের যে কালকের কর্মসূচিটা, এইটা তো আপনি যেটা বললেন যে পুলিশ আমাদেরকে যেখানে আটকাবে আমরা সেখানেই বসে পড়বো, জি তাই না? হ্যাঁ, তো কতক্ষণ থাকবো? আমি যতটুকু শুনেছি আমরা জুমার নামাজ ওইখানেই পড়বো। হ্যাঁ, আমরা জুমার নামাজ রাস্তায় পড়বো, আমরা ওখানে থাকবো। মোট কথা একটা জিনিস হচ্ছে, আমরা যারা কেন্দ্রীয় সিদ্ধান্ত, তারা তো সিদ্ধান্ত দিবে, এখন বিষয় হচ্ছে তাদের সিদ্ধান্ত সকলের কাছে নাও পৌঁছাইতে পারে, কিন্তু মোট কথা হচ্ছে আমরা রাস্তায় থাকবো। আমরা রাস্তা থেকে যদি আমাদেরকে সরে যেতে বলে তাহলে আমরা প্রয়োজনে আবার শহীদ মিনারে ফিরে আসবো, শহীদ মিনারে আমরা রাত কাটাবো। শহীদ মিনারের আশেপাশে যে রাস্তাগুলি থাকবে সেগুলি আমরা অবস্থান করব। নিরাপত্তা বাহিনী যারা আছেন তাদেরকে বলবো, আপনারা যদি বলেন যে আপনারা রাস্তা থেকে উঠে যান, সরে যান, রাস্তা খালি করে দেন, তাহলে লাখ লাখ মানুষ কোথায় যাবে? তাহলে তার আমাদের দাবি বাস্তবায়ন হবে না। এ কারণে আপনারা কিছুটা এলাকা, যে রাস্তাগুলি আমাদের কর্মচারীরা অবস্থান করবে, সেই রাস্তাগুলি আপনারা অন্যান্য গাড়ি চলাচল যাতে না হয় সেইটা আপনারা দিকটা খেয়াল রাখবেন। আমাদের কর্মচারীরা যাতে অন্তত রাস্তায় নিরাপদে থাকতে পারে। আমরা রাস্তায় রাত কাটাবো, আমরা রাস্তায় অবস্থান করব, আমরা পরের দিনও থাকবো ইনশাআল্লাহ। তারপরে যে সিদ্ধান্ত আসবে কেন্দ্র থেকে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। তবে আমরা আপাতত শুক্রবার রাত আমরা
রাস্তায় থাকবো, এরকম চিন্তা ভাবনা আছে। যাক, হ্যাঁ, এই তো এই যাকে মন সিদ্ধান্তটা মানসিকতা তো নিয়ে অন্তত, সবাইকে আসতে হবে। হ্যাঁ, কারণ দেখছেন, একটা আপনারা মানুষের তো দেখছেন প্রিপারেশন এমপিও থাকা ভুক্ত লাগবে, শিক্ষক, প্রিপারেশন নিয়ে আসা লাগবে। হ্যাঁ হ্যাঁ, এমপিও ভুক্ত শিক্ষক যারা, আপনারা দেখছেন যে তারা শহীদ মিনারে দিন রাত অবস্থান করে তারপরে কিন্তু তারা দাবি বাস্তবায়ন করছে। তা আমরা আশা করি আমরা যদি 2টা দিন অবস্থান করতে পারি, অনেকেই আছে পিছন থেকে সরে যায়, পিছন থেকে চলে যায়, ওই 1 ঘন্টা প্রোগ্রাম হলে দেখা গেছে 8 ঘন্টা হওয়ার আগেই রাস্তা খালি হয়ে যায়, মানে জায়গায় খালি হয়ে যায়। এই কাজগুলি কেউ করবেন না। আপনারা এত দূর থেকে কষ্ট করে আসবেন, আইসা যদি আপনারা খালি উপস্থিত হয়ে আর দুপুরের পরেই আবার আপনারা যদি সবাই যার যার জায়গায় চলে যান, তাহলে আর আপনার এই আইসা কোনো লাভ হবে না। লাভ হবে না। তবে আদায় অবশ্যই না হওয়া আপনারা পর্যন্ত, সাথে দাবি আদায় না, সাথে হালকা বিস্কিট, পানি, প্রয়োজনীয় পানি, এগুলি আপনারা সাথে রাখবেন। হুম, এবং রাস্তায় নামাজ আদায় করব, এই প্রস্তুতি আপনারা রাখবেন। মোট কথা আমাদের কালকে রাত্রে অবস্থানের প্রিপারেশন নিয়েই আসা লাগবে। হ্যাঁ। এখন দিনের বেলা 500 লোক হইলাম, আর আর কোনো রাত্রে কারণে দেখলাম যদি যে আমরা 500 নাই। আর আর কোনো কারণে যদি আমরা জুমার নামাজ পড়তে না পারি, কারণ আপনারা জানেন যে জুমার নামাজ পড়তে গেলে একজন ইমাম লাগবে, আপনাদের খুতবা পাঠ করতে হবে। সেই জিনিসগুলি আসলে দেখা গেছে আমরা হয়তো আহ নাও পেতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা নিজেদের মধ্যে থেকেই কেউ দাঁড়িয়ে আমরা জহুরের নামাজ আদায় করি, সেটা অবস্থা অবস্থা বুঝিয়া। অবস্থা বুঝে। জি। এখন আর কি বলবো মালিক ভাই, অবশ্য না না, আসলে আর তো কিছু বলার নাই, আর কি বলবো এখন। জেলাগুলোতে আমি শুধু যেভাবে ছাড়া পাওয়া এই যাচ্ছে, এই জেলাগুলোতে নির্দেশনাগুলি এই নির্দেশনাগুলি বলার জন্যই আমি আসছিলাম, লাইভে আসছি। জি, তো এখন দেখার বিষয় হলো যে আমরা ঢাকায় যারা চাকরি করি, ঢাকায় যারা থাকি, এই ভাইদের বিবেক কি বলে। জাগ্রত হোক, তাদের বিবেক জাগ্রত হোক। হ্যাঁ, আমাদের এই দাবিটা একমাত্র তাদের হাতে বন্দি, তাদের বিবেকের কাছে বন্দি, ঢাকা শহরে যারা বসবাস করে। জি। এই ঢাকা শহরের থেকে যদি 50% 60% লোকও কালকে আসে, তাহলে ইনশাল্লাহ আমি মনে করছি 100% দাবি মানতে বাধ্য। জি, আমাদের কাছে খবর আছে, উপস্থিতি ভালো হলে আমরা যদি 2 দিন অবস্থান করতে পারি ঠিক মতো, তাহলে ইনশাল্লাহ আমরা গেজেট নিয়ে ফিরতে পারবো। হ্যাঁ, এখন আহ ইসাক ভাইকে আমরা কলে নিচ্ছি। ইসাক ভাই ঠিক আছে, আসছেন, আমাদের কেন্দ্রীয় লিডার আসছেন, তার কথা একটু শুনি, তার নির্দেশনা আমরা একটু শুনি। তাহলে ঠিক আছে ভাই, তে আমি হ্যাঁ, আমি ঘরে যাই। আচ্ছা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মালিক ভাই। হ্যাঁ, প্রিয় লিডার, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনার আচ্ছা, আগামীকালকে আমাদের যে প্রাণের দাবি, সারা বাংলাদেশের 22 লক্ষ মানুষের দাবি, সাধারণ মানুষ, এখানে সাধারণ মানুষ আছেন এবং ডিফেন্স সদস্য আছেন, সকলেই প্রাণের দাবি। 1 থেকে 20তম গ্রেডে যারা আছেন সকলেরই দাবি পে স্কেল। এই পে স্কেল বাস্তবায়ন করতে গেলে আগামীকাল সারা দেশ থেকে যে কর্মচারীরা আসবে তাদের প্রতি আমাদের আসলে কিরকম নির্দেশনা থাকবে? গতকালকে আমাদের নীতি নির্ধারকের মিটিং এ সিদ্ধান্ত হয়েছে যে আমাদের পে স্কেল আদায়ের লক্ষ্যে যে কর্মসূচি, এই কর্মসূচিটা আমরা কিভাবে পালন করব সেটা কালকে এটা বলা হয়েছে যে আমাদের সংগঠন, অঙ্গ সংগঠন যারা সংযুক্ত আছে, যারা উপজেলা থেকে, জেলা থেকে, ঢাকা প্রাণকেন্দ্র থেকে যারা আসবে, তারা ওই শহীদ মিনারে একত্রিত হয়ে তারা যমুনা মুখে অগ্রসর হবে। এখন প্রশ্ন হলো যে আমরা
আপনার মাধ্যমে সারা বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে অবগত করার জন্য এবং আমার সহকর্মী ভাইরা বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির পক্ষ থেকে আমি সবাইকে একটাই নির্দেশনা বলি যে ভাই, আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে কি সরকারি কর্মচারী, আমরা সরকারি যে বিধিমালাগুলো আছে সেটা আমাদের মাথায় রাখতে হবে প্রত্যেকের। আমাদের এমন কোনো কাজ আমরা করব না যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব তারা পালন করবে। আমাদের যেটা করণীয় আছে সেটা কি, আমাদের যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি তারা একটা দিক যদি বেঁধে দেয়, একটা সীমানা বেঁধে দেয়, সে সীমানার ভিতরে যদি আমরা অবস্থান করি, সেই অবস্থান আমাদের কতদিন হইতে পারে, কত ঘন্টা হইতে পারে, কত দিনে হইতে পারে, সেটা আমাদের নীতি নির্ধারকরা আমাদেরকে ব্রিফ করবে, আমরা সেই অনুপাতে ওই অবস্থানে থাকব। এক। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেক কর্মকর্তা কর্মচারীদের সহনশীল থাকতে হবে তাদের প্রতি, কারণ এই দাবিটা আমাদের একার না, এ দাবিটা তাদেরও দাবি। তাদের ভিতরের যে ক্ষোভটা সেটা প্রকাশ করতে পারবে না। মানে তথাপি মনে করুন যে একজন অফিসার, ধরেন একজন ডিসি কিংবা একজন এডিসি, একজন মনে করেন টিআই সাহেব, যে কোনো একজন, লাইভটা শেয়ার করে দিই। হ্যাঁ, তো তারা হয়তো বলবে যে ঠিক আছে ভাই, আপনারা যমুনা অভিমুখী যাবেন, তো আমাদের উপরে নির্দেশ আছে যে আপনারা এর বেশি যাইতে পারবেন না। এরকম মানে একটা হয়তো তাদের প্রস্তাব হয়তো তারা বলতে পারে আমাদেরকে। তবে আমাদের নীতি নির্ধারক যারা আছেন, তারা ভলেন্টিয়ার যারা আছেন, সবাই লক্ষ্য রাখবেন যে ভলেন্টিয়ার এবং নীতি নির্ধারক তারা মাইকে কি বলে, কি ঘোষণা দেয়, সেই অনুপাতে সেই লক্ষ্য কেউ আইন কখনো হাতে তুলে নেবেন না। এটা সবিনয় অনুরোধ আমি জানাই আপনার মাধ্যমে। আমার সহকর্মী গাড়ি চালক যারা আছেন তাদেরকেও আমি বলি যে আমরা কিন্তু রাষ্ট্রীয় সর্বোচ্চ উচ্চ লেভেলের আমরা ডিউটি করি, আমাদের সেখান থেকে শিক্ষা আছে যে আমরা কোনো হঠকারী হব না এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপরে আমরা কোনো রকমই চড়াও হব না। আমরা আমাদের যেটা ন্যায্য দাবি, এই দাবিটা আইন শৃঙ্খলা বাহিনী যারা নিয়োজিত থাকবে তাদেরও প্রাণের দাবি, অর্থাৎ এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। তা আমি বলবো যে এখানে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটার কোনো আমাদের সুযোগ নাই এবং আমরা করব না। তো আমাদের কর্মসূচিটা এটাই যে আমাদের অভিভাবক যদি সে যদি আমাদেরকে না খাইয়ে যদি পথে বসিয়ে রাখতে চায়, আমাদের সাথে যদি সমন্বয় করে যদি আমাদের কোনো কিছু না উপায় ব্যয় করে দেয়, তাহলে এর জন্য দায়িত্ব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়। যেহেতু উনি আমাদেরকে আশ্বাসিত করেছিলেন যে আপনাদের পে স্কেল আমরা দিব, আপনারা লিখিত দেন। লিখিত দেওয়ার পরে উনি পে কমিশন গঠন করেন। পে কমিশনের গঠন 6 মাসের ভিতরে তার 3 সপ্তাহ আগেই তার চূড়ান্ত রিপোর্ট হস্তান্তর করে। এখন প্রশ্ন হলো যে সরকারি কর্মচারীরা যেভাবে ছিল ঘুমিয়ে সেভাবে থাকতো, তাদের কেন এই মানে একটা মিথ্যা আশ্বাস দিয়ে যে তারা দিবে না? ভালো কথা। আজকে ধরেন যে সামনে নির্বাচনটা সরকারি কর্মকর্তা কর্মচারীর উপরে চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা চলতেছে। কারণ আমরা তো নির্বাচন করার পক্ষে, সুষ্ঠু নির্বাচন হোক, আমরা ভোট দেবো ভোট কেন্দ্রে, যে আমাদের যারা ভোটের নির্বাচনের সাথে সম্পৃক্ত যারা আছেন, যারা ওয়ার্কিং এ থাকবেন, তারাও নির্দ্বিধাভাবে তারা ভোট দেবে, তারা দেখবে। এটাই তো আমাদের প্রাণের আশা ছিল। কিন্তু আমাদের যে ফ্যামিলির যে দৈনন্দিন যেটা দরকার, বাজার দ্রব্যমূল্য যে হারে বাইরে গেছে 2014 সাল থেকে 2026 সাল পর্যন্ত, ছোট কর্মচারী, এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি জানেন এবং বিদ্যমান যারা আছেন অর্থনীতিবিদ এবং আমার প্রিন্ট মিডিয়া ভাইরা, সাংবাদিক ভাইরাও জানে যে নিম্ন কর্মচারী। আমি একটা কথা আপনার মাধ্যমে জানাই দিতে চাই যে আমরাও সরকারি কর্মচারীর ভিতরে, কর্মকর্তার ভিতরে সচ্ছলতা এবং নিষ্ঠাভাবে চাকরি করেন। মুষ্টিম কিছু লোকের জন্য এই জাতি বদনাম সবারই ঘাড়ে নিতে হচ্ছে। কারণ যে
মানে অন্যায় করে তার বিচার না করে কিভাবে নিচের স্তরের থেকে মেকআপ করা যায় সে প্রচেষ্টায় শুধু নিচের স্তরেই থাকে। একজন